সকাল থেকেই বিধানসভা চত্বর উত্তাল, সকলেরই নজর রয়েছে বিধানসভার দিকে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বড়সড় ভাঙন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে সেই সমস্ত শাখা সংগঠন ভাঙার কথাও ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার সঞ্জু সুরের সঙ্গে। সঞ্জুদা, তোমার কাছে জিজ্ঞাসা করবো যে এই যে আজকে যেমন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বড়সড় ভাঙনের যে বিষয়টি সামনে এসেছে, তার পাশাপাশি তৃণমূলের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের ভাঙার কথা সিদ্ধান্ত সকলের প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টিকে কিভাবে দেখছো? দেখো, প্রথমে পরিষদীয় দলটা বলিনি। পরিষদীয় দলের যে ঘটনাটা ঘটলো এটা একেবারে নজিরবিহীন ঘটনা। এর আগে রাজ্য বিধানসভায় আমি বলছি যে আফটার 1947 রাজ্য বিধানসভায় সদ্য জিতে আসা বিধায়করা সিদ্ধান্ত নিয়ে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়ে একেবারে আড়াআড়িভাবে ভেঙে যাওয়া, এটার আগে কখনো হয়নি। মানে অন্তত পশ্চিমবঙ্গ বিধানসভায় কখনো ঘটেনি। যে ঘটনাটা সাক্ষী আজকে আমরা থাকলাম, যখন এই ঘটনা ঘটছে ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা একটা টুইট করে। আমি টুইটটার প্রথমটা একটুখানি পড়ে শোনাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেখানে লেখা হচ্ছে, আফটার কেয়ারফুল কনসিডারেশন ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অল কমিটিজ অফ দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস in West Bengal as well as all its frontal organizations shall stand dissolved with immediate effect। মানে পরিষ্কার বলে দেওয়া হলো যে তৃণমূল কংগ্রেসের যা যা সংগঠন, মাদার সংগঠন সহ যা যা সংগঠন আছে সমস্ত সংগঠনকে ভেঙে দেওয়া হচ্ছে। দেখো, এটা সমস্ত সংগঠনের মধ্যে আরেকবার বলে রাখি যে যেমন ধরো তোমার তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূলের কৃষক সংগঠন রয়েছে, এই যা যা সংগঠন রয়েছে সমস্ত কিছু ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবভিয়াসলি মাদার সংগঠনের তার যা স্ট্রাকচারাল বিষয়টা রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটার কারণ হচ্ছে দল একটা চূড়ান্ত ডামাডোল পজিশনে পড়েছে। কজন এই মুহূর্তে দলে আছে, কজন দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যদিও আজকে যখন এখানে পরিষদীয় দলের এই ঘটনাটা ঘটে সেই সময় আমরা দেখলাম যে একটা সাদা কাগজে লিখে দেওয়া হয়েছিল, যে কাগজে লেখা যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মেনে নিচ্ছেন, অর্থাৎ তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে তারা অস্বীকার করছে না। কিন্তু দলের পক্ষ থেকে যে বিষয়গুলো তাদেরকে উপর চাপিয়ে দেওয়ার অভিযোগ তারা করছেন সেগুলোকে তারা মান্যতা দিচ্ছেন না। এখন যদি দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরা যেগুলো বলছেন সেগুলো যদি এরা না মানতে চান, এবং এক্ষেত্রে পরবর্তী সময় এদের অনেকেই আছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছেন, কেউ যুবতে আছেন, কেউ মহিলা কংগ্রেসে আছেন, কেউ অন্যান্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবে এরা যদি দল ছেড়ে এখন নতুন দল গঠন করে, ভবিষ্যতে কী হবে বলা যাচ্ছে না। এখন আপাতত তারা তৃণমূল কংগ্রেস বলেই বলছেন, কিন্তু ভবিষ্যতে যদি তাদেরকে এমন অবস্থা হয় যে তারা আলাদা করে নতুন দল হিসেবে নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেন, সেটাও তখন বিচার্য বিষয় হবে। সার্বিকভাবে সেই সমস্ত কিছু বিচার বিবেচনা করেই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে দেখো, ওই যে টুইট করেছে, একটা বড় টুইট করা আছে, সেখানে কিন্তু এটা বলা হয়েছে যে আমরা ভবিষ্যতে এইসব বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করবো এবং পুনরায় এই শাখা সংগঠন হোক বা অন্যান্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো তৈরি করবো, মানে অর্থাৎ কনস্ট্রাক্ট করবো। তো এটা তো নিশ্চিত করে বলা যায় যে দল যে ডামাডোল পজিশনে রয়েছে, চূড়ান্ত ডামাডোলের পজিশনে রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া দলের কোনো উপায় ছিল না। দলকে এখন সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে গতকালও যখন তিনি ধর্ণা দিয়েছিলেন সেখানেও বলেছিলেন যে আমি আবার দল নতুন করে গঠন করব, নতুন করে তৈরি করব, সব কিছু করবো। তো সেক্ষেত্রে তাকে এটা করতেই হতো, এছাড়া উপায় ছিল না। এখন নতুন করে ওই সংগঠনগুলোকে যদি সম্পূর্ণভাবে ডিসলভ না করা, কারণ দেখো আজকে কয়েকজন বিধায়ক গিয়েছেন, কালকে যদি যুব সংগঠনের কেউ একজন চলে যায় বা তৃণমূল ছাত্র পরিষদে কেউ চলে যায়, ধরো যদি একেবারে পদাধিকারী কেউ চলে যায়, তখন তো এই প্রশ্ন উঠবে বা এই জায়গাটা সাধারণ মানুষও বলবে যে তৃণমূল ছাত্র পরিষদের, আমি মানে এটা বলছি যে ধরো হতে পারে যদি এরকম ঘটনা ঘটে যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি দল ছেড়ে দিল, যাতে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি আর না আসতে হয়, ট্যাগলাইনটা থেকে বাঁচার জন্যই। এক্স্যাক্টলি। ফলে এখন এই মুহূর্তে আর কেউ ছাত্র পরিষদের রাজ্য সভাপতি নেই, কেউ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নেই, কেউ তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী নেই। এই জিনিসগুলো যাতে আর না হয় সেই কারণে এই সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখন এটা নিশ্চিত করেই বলা যায় যে তৃণমূল কংগ্রেস তারা আবার রিভাইভ করবে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইবেন
মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ট্র্যাক রেকর্ড, আমরা যদি সেই কথা মাথায় রাখি, তাহলে অবশ্যই তিনি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি ডেফিনেটলি তার রাজনৈতিক যে ভবিষ্যৎ, সেটা একটা স্টেক হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আবার রিভাইভ করবেন কিনা, তিনি আবার দলটাকে নতুন করে তৈরি করে নিয়ে আসতে পারবেন কিনা, সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত তার পক্ষে যা যা করা সম্ভব যাতে করে দল একজোট থাকে, সেটা তিনি করবার চেষ্টা করেও রাখতে পারেননি। আজকে সেটা পরিষ্কার, দিনের আলো মতো পরিষ্কার। এমনকি মানে আজকে যখন আমি দেখলাম যে তার দীর্ঘদিনের সঙ্গী, সেটা অরূপ রায় হোক, সাবিনা ইয়াসমিন হোক, সাবিনা ইয়াসমিন হয়তো পরবর্তীকালে কংগ্রেস থেকে এসেছিলেন, কিন্তু অরূপ রায়, জাভেদ খান, এদের মতো লিডাররা তারা এই বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিচ্ছেন, রথীন ঘোষ, তারা এই বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিচ্ছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মেনে নেওয়া হয়তো যথেষ্ট চাপের বিষয়। আর একটা প্রশ্ন করবো সঞ্জয়দা তোমাকে, যে তৃণমূলের এই অস্তিত্ব নিয়েও তো একটা প্রশ্ন উঠছে বারংবার। দেখো, পরিষদীয় ক্ষেত্রে অবশ্যই তৃণমূলের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে, কিন্তু আমি ওই যে বললাম যে সাদা কাগজে লেখা হয়েছে, সেখানে কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসেবেই লেখা হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। ফলে এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে তৃণমূল পরিষদীয় দলে যে ভাঙন, এরা আসল তৃণমূল না নকল তৃণমূল, বা এদের অন্য কোনো দলের নাম করবে কিনা তৃণমূল XYZ। আমরা সর্বভারতীয় রাজনীতিতে এরকম অনেক ক্ষেত্রে দেখেছি, একবারে কংগ্রেসের আমল থেকেও দেখে আসছি যে দল ভেঙে যাওয়ার পরে কোনো একটা উইদিন ব্র্যাকেট কোনো একটা শব্দ বসিয়ে দেওয়া। তো সেটা এক্ষেত্রে হবে কিনা সেটা হয়তো ভবিষ্যতে জানা যাবে। কিন্তু আপাতত তো তৃণমূল কংগ্রেসই এরা বলছেন, নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবেই বলছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে মানছেন না। এই যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন শাহ, তাদেরকে তো এক্সপেল করা হয়েছে দল থেকে। তাদের নেতৃত্বে এরা যখন এত কজন বিধায়করা এসেছেন, প্রায় 58 জন সই করেছেন, আরও 2 জন বিধায়ক ছিলেন যারা পরে এসে একজনে সই করতে পারেননি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 58-60 জন, তুমি ধরে নাও 80 জনের মধ্যে যদি 60 জন বিধায়ক এখানে চলে আসেন, তাহলে তো দলটার আর কিছু নেই, অন্তত পরিষদীয় দলের আর কিছু নেই। এটা পরিষ্কার, আর দিনের আলোর মতো পরিষ্কার, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু সেই দলটা নিজেদের নাম তৃণমূল কংগ্রেসই রাখছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নতুন করে ভাবনা চিন্তা করতে হচ্ছে যে তাদের যে অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমরা মহারাষ্ট্রে দেখেছি, সেখানে কি উদ্ধব ঠাকরের যে দল শিবসেনার কি অবস্থা হয়েছিল, একনাথ শিন্ডে বেরিয়ে গিয়ে এমনকি নির্বাচন কমিশন থেকেও তারা মান্যতা পেয়ে গেছে। এখন ভবিষ্যতে এই যে ফ্র্যাকশনটা বেরিয়ে এসছে, তারা নির্বাচন কমিশনের মান্যতা পাবে কিনা সেটার একটা বিষয় আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন একনাথ শিন্ডে ভেঙে শিবসেনা ভেঙে বেরিয়ে আসেন, তখন কিন্তু সাংসদরাও তার সঙ্গে ছিলেন। এখানে কিন্তু শুধুমাত্র বিধায়করা। ফলে সাংসদদের মধ্যে কতজন ভেঙে আসবে, যদি সেটা ভেঙে আসে, তখন হয়তো নতুন করে তৃণমূল কংগ্রেস গঠন করা হতে পারে, বা তৃণমূল কংগ্রেস, যেটা একটু আগে বললাম, তৃণমূল কংগ্রেস XYZ এরকম কিছু একটা নাম রাখতে পারে। সে তো প্রতীক কি হবে, প্রতীক এদের কাছে থাকতে পারে, প্রতীক অন্য কিছু করতে পারে, সেটা তো পরের বিষয়, সেটা নির্বাচন কমিশন ঠিক সিদ্ধান্ত নেবে। কিন্তু সেদিনের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই যে সিদ্ধান্ত, আবার নতুন করে দলটাকে পুনর্গঠন করার যে কাজ, সেই করার কাজটায় তিনি হাত দিতে চাইছেন। আখেরে তিনি কতদূর সফল হবেন না হবেন সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু তার চেষ্টাটা এখন থেকে শুরু করা হলো, যে কারণে এই সমস্ত সংগঠনের যেটা রয়েছে সেটাকে তারা ভেঙে দিলেন। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে 1 মাসও হয়নি, এখনো একদিন বাকি রয়েছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই যে বড় ভাঙন, এইটা নিয়ে একটু ছোট্ট করে তোমার কাছে। দেখো, ভাঙন যেটা হয়েছে সেটা আমি আগেই বললাম, যেটা নজিরবিহীন ঘটনা। এটা পশ্চিমবঙ্গের মানে বিধানসভার ইতিহাসে কোনোদিন ঘটেনি। এটার ক্ষেত্রে কিছু যারা বিদ্রোহী বিধায়ক, তাদের যেটা বক্তব্য যে দলে তাদের কথা শোনা হতো না, এবং 1জন বা 2জন উপর থেকে যেটা চাপিয়ে দিতেন সেটাকেই তাদেরকে মেনে চলতে হতো। তাদের যদি বিরোধ করার মতো থাকে বা তাদের যদি আপত্তি জানাবার বিষয় থাকে, সেই বিষয়গুলোকে মান্যতা দেওয়া হতো না। এবং তাদের, বিশেষ করে আমি আবার বলছি যে এই বিদ্রোহী বিধায়কদের অধিকাংশেরই মত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এখনো মানছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যবহার, যে তার রাজনীতিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে তিনি অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে যেভাবে ব্যবহার করতেন, যেসব কথাবার্তা বলতেন, বা দলের সংগঠনের বিধায়ক মন্ত্রীদের সঙ্গে তিনি যে ব্যবহারগুলো করতেন, সেগুলো এরা মেনে নিতে পারছেন না। আমি একজন বর্ষিয়ান বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি এবারও জয়লাভ করেছেন, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে তার ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে বসে থাকতে হতো,
ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো একজন মন্ত্রী হয়েও। এটা তাদের কাছে খুব মানে আপত্তিজনক এবং তাদের আঘাত লেগেছে। সেই সব কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপটা তারা মানতে চাননি, যে কারণে তারা আজকে এই ধরনের একটা ড্রাস্টিক পদক্ষেপ নেওয়ার জন্য ভেবেছেন এবং পদক্ষেপ নিলেন। এখন যদিও দেখো কেউ কেউ বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, কেউ কেউ বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, কিন্তু দলটার আর কিছু নেই, দলটা ভেঙে গিয়েছে। অন্তত পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে দলটার আর কিছু থাকছে না। সামনেই বিধানসভার বাজেট অধিবেশন রয়েছে, 18 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেট অধিবেশনের সময় দেখা যাবে যে যারা এখনো পর্যন্ত রয়েছেন, ধরো 60 জনের মধ্যে 80 জনের মধ্যে 60 জন আজকে এখানে, তাহলে বাকি 20 জন রয়েছেন। সে কুণাল ঘোষ বলো, ফিরহাদ হাকিম বলো, নয়না বন্দ্যোপাধ্যায় বলো, তারা 20 জন এখনো রয়েছেন। তাদের ভূমিকাটা কী হবে সেটা দেখার বিষয় থাকবে। এবং এই যে গোষ্ঠীটা রয়েছে এখানে এতগুলো সংখ্যালঘু মুখও রয়েছে, এটা কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা তৃণমূল কংগ্রেস এবং দীর্ঘ 15 বছর এ রাজ্যে ক্ষমতায় থাকাকালীন সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন। এমনকি এবার যে তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক জিতে এসেছেন, তার মধ্যে 34-35 জন সংখ্যালঘু বিধায়ক। সেই সংখ্যালঘু বিধায়কদের এতজন আজকে বিক্ষুব্ধ গোষ্ঠীতে, এটা কিন্তু যথেষ্ট তৃণমূল কংগ্রেসকেও ভাবাবে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সংখ্যালঘুদের মুসলিম হিসাবে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, অন্তত পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই বিধায়করা, এমনকি 4 জন মন্ত্রী, জাভেদ খান, যিনি যারা এর আগের মন্ত্রিসভায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে, জাভেদ খান, গোলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আখরুজ্জামান, এরা এসে আজকে এখানে রয়েছেন। এবং জাভেদ খান, আখরুজ্জামানকে সম্ভবত পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে, জাভেদ খানের নাম ডেপুটি লিডার হিসেবে দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এটা মেনে নেওয়া এখন সত্যি চাপের বিষয়। তিনি চেষ্টা করছেন দলটাকে আবার নতুন করে তৈরি করার, যে কারণে আজকে যে সংগঠনগুলো ছিল সমস্ত সংগঠন ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখন অবশ্যই দেখতে হবে যে আগামী দিনে কতটা আবার নতুন করে এই দলটাকে পুনর্গঠন করা, এই শাখা সংগঠনগুলোর নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা, সেগুলো আগামী দিনে কবে তারা করে উঠতে পারেন। আজকেও আর একটা বৈঠক আছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই বৈঠকের পরে হয়তো ঘোষণা হবে, নাকি আর একটু সময় নিয়ে ঘোষণা হবে, সেই সময়টা অবশ্যই দিতে হবে। এটার আওয়াজ তো আমরা অনেক আগে থেকেই পাচ্ছিলাম, যখনই কালীঘাটে যে বৈঠকগুলো ডাকা হচ্ছিল অধিকাংশ বিধায়করাই অনুপস্থিত ছিল। একদমই সেই ছবিও কিন্তু স্পষ্টত ফুটে উঠলো। হ্যাঁ, দেখো 4 তারিখে ভোটের রেজাল্টের পরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বাড়িতে বৈঠক ডেকেছেন। কখনো যারা ক্যান্ডিডেট হয়েছিলেন তাদেরকে নিয়ে বৈঠক ডেকেছেন, কখনো কোর কমিটিকে নিয়ে বৈঠক ডেকেছেন, কখনো যারা বিধায়ক জিতেছেন নবনির্বাচিত বিধায়ক তাদের নিয়ে বৈঠকে ডেকেছেন, কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠকে ডেকেছেন। কিন্তু সব বৈঠকে অনুপস্থিতির হার অনেক বেশি ছিল। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছিল দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা জিনিস বলা হচ্ছিল যে যারা বিধায়ক তারা এলাকায় রয়েছেন, কারণ এলাকায় ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে, সেই কারণে বিধায়করা সব এলাকায় রয়েছেন। কিন্তু তুমি দেখো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণা অবস্থানে বসেন, আমরা এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হেঁটে গেলে, আমরা যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট ম্যাক্সিমাম, সেই জায়গাতে আসলেন না বিধায়করা, তারা আজকে এখানে চলে আসলেন। এমনকি জেলার বিধায়করা তারাও আজকে এখানে চলে আসলেন। তাহলে তো বলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব জায়গায় রাখার যে জায়গাটা, সেটা এনারা আর মানছেন না। তারা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের মানে শেষ কথা হিসেবে আর মানছেন না, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধর্নায় সেখানে তারা উপস্থিত হলেন না, ওয়ারাজ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে এখানে তারা যোগ দিতে চলে আসলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা যারা এখনো পর্যন্ত দলে রয়েছেন, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, তাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে ঠিক কীভাবে আবার দলটাকে পুনর্গঠন করা যায়। একদমই সঞ্জয়দার সাথে সরাসরি কথা বললাম, যেটা আপনাদেরকেও বলছিলাম যে এই যে নজিরবিহীন ঘটনা, তৃণমূল কংগ্রেসের সংসদীয় যে পরিষদীয় দলের যে বড়সড় ভাঙন, তার পাশাপাশি যে শাখা সংগঠন রয়েছে, সেই শাখা সংগঠনের যে ভাঙার সিদ্ধান্ত একেবারে সরাসরি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস, সেইখানে দাঁড়িয়ে পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেই দিকেও কিন্তু নজর রয়েছে। ক্যামেরায় অভিনবের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।